আগের দিন আমরা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এর থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অঙ্ক করব। থিওরি তো মেইনলি আসে না এক্সামে মেইনলি অঙ্কই আসে, বাট থিওরি গুলো ভালো করে না জানলে অঙ্ক তো করতে পারবো না। তাই জন্য আমাদের থিওরিটা জেনে নিতে হয়েছে, এবার আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, এরকম অঙ্ক এক্সামে চলে আসে, 5 মার্কসের আসে এই চ্যাপ্টার থেকে অঙ্ক। হ্যাঁ, কোনোবার যদি অঙ্ক না আসে সেগুলো থিওরি আসে। তো থিওরি তো করেই ফেলেছি, এবার অঙ্ক করতে পারবো। বলছে ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কি বলেছে 2018-19, কাঞ্চন হ্যাড ক্যাশ সেলস অফ রুপিস 1,60,000, মানে কাঞ্চন সেল করেছে, মানে ক্যাশ সেল করেছে 1,60,000 টাকা। আর কি বলেছে, বলেছে হার এক্সপেন্সেস ফর দ্য ইয়ার ওয়্যার 2,70,000, এবং তার খরচ হয়েছে কত 2,70,000 টাকা খরচ বলেছে, কিন্তু কোথাও বলেনি ক্যাশ খরচ কি ক্যাশ খরচ না, সেটা আমাদের লাইন করে বুঝতে হবে। বলেছে যার মধ্যে এই যে 2,70,000 টাকা যে খরচ বলেছে, তার মধ্যে 80,000 টাকা ইজ স্টিল টু বি পে, মানে 2,70,000 টাকার মধ্যে 80,000 টাকা পে করা বাকি আছে। 2,70,000 টাকার মধ্যে 80,000 টাকা পে করা বাকি আছে। কি বললাম বোঝা গেল? 2,70,000 টাকার মধ্যে, আবার বলছি যে টোটাল খরচ হয়ে 2,70,000 টাকা, কাঞ্চন যে 2,70,000 টাকা খরচ করেছে তার মধ্যে 80,000 টাকা খরচ করা বাকি আছে। ঠিক আছে, মানে আউটস্ট্যান্ডিং, এটাকে বলি আউটস্ট্যান্ডিং। Determine Kanchan's income for the year 18-19 under cash basis and accrual basis of accounting. দুটো বেসিসই করব, প্রথমে ক্যাশ বেস করে নেব, তারপর আমরা অ্যাক্রুয়াল বেসিসটা করব। তো নরমাল জিনিস, আগে ক্যাশ বেসিস করে নিই। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং আমরা কি শিখেছিলাম, যেখানে অনলি মানে ক্যাশ নিয়েই এন্ট্রি করা হবে। ক্যাশ, কত টাকা ক্যাশ এসেছে, কত টাকা ক্যাশ রিসিভ করেছে, কত টাকা ক্যাশ পেমেন্ট করেছে, আর কিছু হবে না। তাহলে আমাকে যদি এটা বলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং করতে, তাহলে মুখে মুখে বলে দেওয়া যাবে। তো 1,60,000 টাকা রিসিভ করেছি, আর পেমেন্ট করেছি কত 2,70,000 এর মধ্যে 80,000 টাকা পেমেন্ট করা বাকি আছে, তাহলে বাকি 1,90,000 টাকা। তাহলে 1,90,000 টাকা পেমেন্ট করেছি, তো মুখোমুখি হয়ে গেল। দেখ 1,60,000 থেকে 1,90,000 বাদ দিয়ে আমরা করে ফেলি। ইজি অঙ্ক ছিল, কিছু নেই অঙ্কের মধ্যে। আচ্ছা, এখানে ক্যাশ সেলটা এটা 1,60,000 হবে না, এটা হবে 3,90,000। এই অ্যামাউন্টটা ভুল লিখেছি, ঠিক আছে? কোশ্চেনে 3,90,000 ছিল। তো দেখ বেসিক ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমি আগের দিন তো শিখেছিলাম ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কি বলছে, কত টাকা ক্যাশ রিসিভ করেছি আর কত টাকা ক্যাশ পেমেন্ট করেছি, এটাই রেকর্ড করা হবে, এছাড়া কিছু রেকর্ড করা হবে না। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং পরিষ্কারভাবে বলেছে যে কত রিসিভ করছি আর কত পেমেন্ট করছি, ও এটাই মেনটেন করে, বাকি কিছু মেনটেন করে না। ঠিক আছে, তো ব্যাস, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং করে ফেল। এখানে কি হবে, লিখতে পারিস রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউ, রেভিনিউ ব্র্যাকেটে কি লিখবো, ক্যাশ সেলস। কত 3,90,000 মাইনাস রেভিনিউ থেকে কি বাদ দেবো, এক্সপেন্স বাদ দেবো। কত টাকা হবে 2,70,000 থেকে 80,000 বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে তো 1,90,000, তাহলে বাদ দিয়ে হচ্ছে 2 লাখ হয়ে গেল। দেখেন এটাকে বলে নেট ইনকাম, এটাকে বলে নেট ইনকাম as per cash basis of account। পুরো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, একদম কিছুই নেই। মানে আগের দিনে থিওরিটিক্যাল কনসেপ্ট জানা থাকলে অঙ্ক করা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এটা হয়ে গেল ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ নেট ইনকাম বের করবো কি করে। দেখতে হবে যে মানে কাঞ্চন কত টাকা রিসিভ করেছে, কত টাকা রিসিভ করেছে, রিসিভ কত করেছে, ক্যাশ বেসিস এটাই বলছে তুমি কত টাকা রিসিভ করলে, কত টাকা রিসিভ করলে, ক্যাশ কত রিসিভ করলে আর ক্যাশ কত বের করলে, অর্থাৎ ইনফ্লো আর আউটফ্লো। ওর ক্যাশ ইনফ্লো হয়েছে কত 3,90,000 আর ক্যাশ আউটফ্লো কত হয়েছে 1,90,000। যে রিমেনিং যে ব্যালেন্স হলো 2 লাখ টাকা, এটাই হচ্ছে ওর ইনকাম।
অঙ্কটা শেষ হয়ে গেল। এটা টুকে নে, তারপর অ্যাক্রুয়াল বেসটা করছি। আচ্ছা দেখ, ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংটা করালাম, এবার করব কি অ্যাক্রুয়াল বেসিস। তো অ্যাক্রুয়াল বেসিসের কনসেপ্টটা মাথায় নে। অ্যাক্রুয়াল বেসটা কি বলেছিলাম? ক্যাশ বেসিসে মানে কি, ক্যাশ বেসিসে কি রেকর্ড করা হতো? অনলি ক্যাশ কত টাকা রিসিভ করেছে আর ক্যাশ কত টাকা পেমেন্ট করেছে এইগুলো রেকর্ড করতাম। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস তো তাই ছিল না। অ্যাক্রুয়াল বেসিসে কি হয়েছিল? অ্যাক্রুয়াল বেসিসে মানে পুরোই নিতাম, ঠিক আছে? যত টাকা রিসিভ করেছি সেটাও যেমন নিতাম, তার পাশাপাশি কোনো কিছু ডিউ থাকলে সেটাও নিতাম। অর্থাৎ দেখতে হবে কারেন্ট ইয়ার রিলেটেড হলেই নিয়ে নিতাম। তো এখানেও তাই হবে। অ্যাক্রুয়াল বেসিসে, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং যখন বলবে ইনকাম বের করতে বলবে, তো ইনকাম বের করার নিয়মটা কি? ইনকাম বের করার নিয়ম হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস অর্থাৎ রেভিনিউ বলতে কি বোঝাবে? রেভিনিউ মানে ইনকাম, অর্থাৎ ক্যাশ সেল। এখানে যেমন কোশ্চেনে পুরো পয়েন্ট বলছি না, এখানে যে এইখানে যা কোশ্চেন বলেছে ক্যাশ সেল, ক্যাশ সেল করেছি মানে টাকা পেয়ে গেছে, আর ক্রেডিট সেল করেছি মানে ধারে গুডস বেচেছি, পরে টাকা পাবো। বাট গুডসটা বেচেছি কোন বছর? এবছরই তো বেচেছি, তো ইনকাম রেভিনিউ। তো এখানে দেখ অ্যাক্রুয়াল বেসটা কি বলছে, এখানে লিখবো নেক্সট মেথড রেভিনিউ, ঠিক আছে? তো রেভিনিউটা আন্ডারলাইন করছি, প্রথমে লিখবো ক্যাশ সেলস। কিছু বলেছে এখানে? এখানে কিছু বলেনি, ডাইরেক্ট ক্যাশ সেল বলেছে কত? 3,90,000। ক্রেডিট সেল তো নেই, যদি ক্রেডিট সেল থাকতো তাহলে নিতাম। রেভিনিউ হলো আমার 3,90,000, তার থেকে মাইনাস করবো কি? এক্সপেন্সেস, লেস করবো এক্সপেন্সেস। দেখতে হবে এই ইয়ারে কত টাকা খরচ করা হয়েছে। এই ইয়ারে 2,70,000 টাকা খরচ করা হয়েছে, যার মধ্যে 80,000 টাকা পেমেন্ট করা হয়নি। যার মধ্যে পেমেন্ট করা হয়নি 80,000 টাকা, কিন্তু পেমেন্ট করা হয়েছে কত? 1,90,000। তার মানে কি আমাদের নিয়মটা কি? এই বছর রিলেটেড খরচ হলে তুমি নিয়ে নাও। তো এই বছর কত টাকা খরচ হয়েছে? 2,70,000। 2,70,000 2,70,000 1,20,000। তো কত হচ্ছে আমাদের অ্যান্সার? 1,20,000 হয়ে গেল। এটা হচ্ছে নেট ইনকাম, এটাকে বলে নেট ইনকাম as per accrual basis of accounting। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট একটা অঙ্ক করবো, এটা হয়ে গেলে টোটাল হয়ে গেলে দেখবো, আমি নেক্সট একটা অঙ্ক করবো। আচ্ছা দেখ, যেটা বলছিলাম মানে অঙ্কটা দেখ সেম টাইপের অঙ্ক, আগের মতই অঙ্ক দিয়েছি। কি দিয়েছি? একটা লাইন শুধু চেঞ্জ করে, জানিস তো? একটা লাইন চেঞ্জ করে কি ঢুকিয়েছি কোশ্চেনটার মধ্যে? একটা লাইন চেঞ্জ করেছি, কি? ক্রেডিট সেলস। তো একটু জাস্ট বলে দিচ্ছি ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কি ছিল আর অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং কি ছিল, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এমনি পেরে গেছি, হয়তো অনেকে অঙ্কটা করে ফেলেছিস। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং বলেছিল আন্ডার দিস মেথড আর ট্রানজাকশন ইজ রিসিভড, ঠিক আছে, অনলি হোয়েন ক্যাশ ইজ রিসিভড অর ক্যাশ পেড। মানে সেই ট্রানজাকশন গুলোকে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এর মধ্যে আসবে যেইগুলো ক্যাশ টাকা পেয়ে গেছি বা ক্যাশ টাকা রিসিভ করেছি বা ক্যাশ পে করেছি, রিসিভ অর পে, সেটা হচ্ছে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। আর অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং কি বলেছিল? অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং বলেছিল আন্ডার দিস কনসেপ্ট a transaction is recorded when it is entered into it is immaterial that whether cash is received or paid or not। মানে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং বলছে এটা কোনো ম্যাটারই করে না ক্যাশ টাকা পেয়েছি কি পাইনি, এই ইয়ার রিলেটেড হলেই অ্যাক্রুয়াল বেস, ঠিক আছে? সেটাই, আর কিছু না। তোমরা করে কিছু নেই, আগে ক্যাশ বেসটা করছি, ঠিক আছে? তো তাহলে কি ছিল আমাদের? ইনকাম বের করার নিয়মটা কি? ইনকাম মানে প্রফিট, প্রফিট বের করার নিয়ম রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, তাই তো ছিল ফর্মুলা। দেখ আগের দিন কি লিখেছিলাম? প্রফিট বের করার ফর্মুলা কি লিখেছিলাম? রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। বেসিক্যালি এটাই ফর্মুলা হয়, প্রফিট বের করার ফর্মুলা এটাই, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, ঠিক আছে? তো তার মানে ইনকাম বের করার ফর্মুলা হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। আমি কোন বেসিস করছি? ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসে বলেছে ক্যাশ কত টাকা রিসিভ করেছো আর ক্যাশ কত টাকা পে করেছো, আর কিচ্ছু বলছে না। তার মানে আমি যদি অঙ্কটা ভালো করে দেখি,
ক্যাশ সেল করলে ক্যাশ তো পেয়ে গেছি, কিন্তু ক্রেডিট সেল হলে কি ক্যাশ টাকা সঙ্গে সঙ্গে পেয়েছি না, পরে পাবো। তাহলে পরে যেটা পাবো সেটা কেন ক্যাশ বেসে আসবে, সেটা আসবে না। ঠিক আছে তো, অর্থাৎ ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং পরিষ্কার ভাবে বলেছে কোনো কিছু যদি বাকি থাকে সেটা ক্যাশ বেসে তার কোনো জায়গা নেই। ঠিক আছে, তার মানে এখানে অনলি ক্যাশ সেল আসবে, ক্যাশ সেল আসবে মানে কত হবে 3,90,000 টাকা। ঠিক আছে, আর এক্সপেন্সেস 2,70,000 টাকা টোটাল খরচ করা হয়েছে, যার মধ্যে কত টাকা খরচ বাকি আছে, 80,000 টাকা খরচ বাকি আছে। তার মানে অলরেডি ক্যাশ কত টাকা পেমেন্ট করেছে, ক্যাশ খরচ কত করেছে। এখানে এক্সপেন্সেস বলতে ক্যাশ এক্সপেন্স কে বলে, কত টাকা হচ্ছে 1,90,000। তাহলে 2 লাখ টাকা হয়ে গেল ইনকাম, কোন বেসিসে, ক্যাশ বেসিসে। এই যে ইনকাম করলাম, ব্র্যাকেটে লিখে দিলাম ক্যাশ বেসিস। ঠিক আছে তো, তোদের যে সিওবি কমে অনার্সের অঙ্কগুলো আসবে ওটা এত এরকম ভাবে ইজি দেয় না, ওরা অন্য আরো অনেক ঘুরি অঙ্ক করে। ঠিক আছে তো, তো সুতরাং এই বেস গুলো ক্লিয়ার থাকলে ঘোরানোটা বুঝে যাবো কি ঘোরাতে পারে। আচ্ছা, নেক্সট কি বলছে, অ্যাক্রুয়াল বেসে করব, ইনকাম করব অ্যাক্রুয়াল বেসে। নিয়ম কি, ওই একই, রেভিনিউ থেকে এক্সপেন্সেসটা বাদ দেব, রেভিনিউ থেকে এক্সপেন্সেস বাদ দেব। এখানে রেভিনিউ বলতে হবে এখানে কোনো ম্যাটার করে না ক্যাশ পেয়েছি কি পাইনি, এখানে দেখতে হবে এই ইয়ার রিলেটেড কিনা, এই ইয়ার রিলেটেড কিনা। হ্যাঁ, এই ইয়ার যেমন ক্যাশ সেল করলে এটাও এই বছরের ইনকাম, আবার ক্রেডিট সেল করলেও এটাও এই বছরের ইনকাম, দুটোই নেব। তাহলে এখানে কি নেব, ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস মাইনাস এক্সপেন্সেস বলতে কোনটাকে বোঝাবে, এই বছরে টোটাল কত খরচ করেছে। বললাম 2,70,000 টাকা টোটাল খরচ করেছে, যার মধ্যে 80,000 টাকা পেমেন্ট করিনি, পরে পেমেন্ট করবো, মানে 80,000 টাকা বাকি আছে। তো অ্যাক্রুয়াল বেসিস বলছে কি কত টাকা পেমেন্ট করেছো, কত টাকা রিসিভ করেছো আমার জানার দরকার নেই, এটা ইমম্যাটেরিয়াল। কত টাকা রিসিভ করেছো বা কত টাকা পেমেন্ট করেছি, নিয়ম হচ্ছে এই বছর রিলেটেড কত টাকা খরচ, এই বছর রিলেটেড কত 2,70,000, তো এখানে 2,70,000 লিখে দেবো। তাহলে এটা কত হচ্ছে, ক্যাশ সেল হচ্ছে 3,90,000, ক্রেডিট সেল হচ্ছে 1,60,000 মাইনাস 2,70,000 কত টাকা হচ্ছে 2,80,000 হয়ে গেল। জিনিসটা বোঝা গেল, যাদের অসুবিধা একটু কেন। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করবো দেখ, 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছিস, কোশ্চেনটা কি বলেছে, Mr. Michael supply you the following information about his income and expenses for the financial year 18-19। ঠিক আছে, বলছে 18-19 ফিনান্সিয়াল ইয়ারের বেশ কিছু ইনকাম আর এক্সপেন্সেস এর ডিটেইলস দিয়েছে, ইনকাম আর এক্সপেন্সের ডিটেইলস দিয়েছে। ঠিক আছে তো সমস্ত ডিটেইলস আমি পরে পড়ছি। কি বলেছে, বলছে তুমি মিস্টার মাইকেলের ইনকামটা বের করে দাও, যদি ক্যাশ বেসিস হয় তাহলে কি হতে পারে, আর যদি অ্যাক্রুয়াল বেসিস তাহলে কি হতে পারে। আগে আমরা ক্যাশ বেসিসটা করি, তো ক্যাশ বেসিসের নিয়ম কি বলেছিলাম, ক্যাশ রিসিভড আর ক্যাশ পেড, আর কিছু দেখবি না, ক্যাশ বেসিসে অনলি ক্যাশ রিসিভড আর ক্যাশ পেড। তো দেখ এখানে এক একটা করে পড়ি, এক্সপেন্স পেড হয়েছে মানে ক্যাশ পেডের কথা বলছে, ক্যাশ রিলেটেড আছে। এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স বলেছে, ব্র্যাকেটে বলছে ইনক্লুডেড ইন 1,60,000। ঠিক আছে, এক্সপেন্সেস নট ইয়েট পেড, এখনো পর্যন্ত পে করা হয়নি, এটা লাগবে না। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ইনকাম নট ইয়েট রিসিভড। তো অঙ্কটা আরম্ভ কর, প্রথমে অঙ্কটা আরম্ভ করছি দেখ, প্রথমে লিখবো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমরা যেটা করছি প্রথমটা করছি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে তো নিয়ম কি শিখলাম এইমাত্র আমরা, ইনকাম বের করার ফর্মুলাটা কি শিখলাম, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তাহলে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেসটা লিখ, এখানে লিখছি রেভিনিউ। ঠিক আছে তো এইভাবে করছি রেভিনিউ। তো রেভিনিউ কি আছে এখানে দেখা যাক, রেভিনিউ বলতে মনে হয় একটাই আছে, দেখতো ইনকাম রিসিভ কত হয়েছে 2,40,000। মোট কথা ক্যাশ বেসিস দিলে একটা জিনিস কোশ্চেন থেকে বারবার খুঁজে বের করার চেষ্টা কর, ক্যাশ কত টাকা পেয়েছি, ব্যাস আর কিছু না, ক্যাশ কত টাকা পেয়েছি। ইনকাম যে রিসিভ করেছিস না মানে এটাই তো ক্যাশ টাকা পেয়েছি 2,40,000। ঠিক আছে, হয়ে গেল, রেভিনিউ হয়ে গেল। এবার কি করব, মাইনাস করব খরচ।
এর থেকে মাইনাস করবো খরচ, লেস এক্সপেন্সেস, লেস এক্সপেন্সেস। তো এখানে এক্সপেন্সেস কি হয়েছে দেখ, এখানে এক্সপেন্সেস কি কি করেছে, এক্সপেন্স পে করেছে কত বল, এক্সপেন্স পেড কত হবে এখানে 1,60,000, শেষ অঙ্ক শেষ। এক্সপেন্স পেড 1,60,000, তাহলে কত হলো 80,000 টাকা হয়ে গেল তোমার ইনকাম। মিস্টার মাইকেলের ইনকাম কত হলো ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ 80,000। তাহলে এখানে লিখ নেট ইনকাম অ্যাজ পার ক্যাশ বেসিস, নেট ইনকাম অ্যাজ পার ক্যাশ বেসিস। এবার করব কি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, ওই একই নিয়ম, ফর্মুলা কি, ফর্মুলা একটা, ইনকাম বের করার ফর্মুলা রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, রেভিনিউ মাইনাস এক্সপেন্স করে ফেল, লিখ রেভিনিউ। কিছুক্ষণ আগেই বললাম অ্যাক্রুয়াল বেসিসে কি কি আসে, অ্যাক্রুয়াল বেসিসে ইনকাম বলতে কাকে বোঝায়, যে টাকা পেয়েছি সেটা তো ইনকাম, আর যে টাকা বাকি আছে সেটাও ইনকাম। তার মানে বল যে টাকা পেয়েছিস মানে ইনকাম রিসিভ, এটা তো তোর ইনকাম হবেই। যেই টাকা পেয়েছিস 2,40,000, এটা তোর ইনকাম হবেই, লিখ ইনকাম রিসিভ 2,40,000। এটা তো আমাদের ইনকামই, কিন্তু এবার কোশ্চেন পড়ে ভালো করে দেখ, এমন কি কোনো ইনকাম আছে যেই টাকাটা পাওয়া বাকি আছে মানে পরে পাবি, লাইন পড়ে দেখ, এরকম কোনো লাইন আছে? এখানে বলেছে দেখ ইনকাম নট ইয়েট রিসিভড, ইনকাম নট ইয়েট রিসিভড, টাকাটা তুই কিন্তু ভালো করে বোঝ, ইনকাম নট ইয়েট রিসিভ মানে কি, মানে ধর আমি আমার কথা বলি, আমি আমার স্টুডেন্টকে পড়িয়ে দিয়েছি, স্টুডেন্ট বলেছে আমি এখন দিতে পারবো না, পরে দেবো টাকা, তার মানে কি আমি তো পড়িয়ে দিয়েছি মানে ইনকাম, তাহলে এটা নেবো, কি বললাম বোঝা গেল? কিন্তু এইটাই যদি ক্যাশ বেস হলে এটা নেবো না। ক্যাশ বেস কি বলছে, তুমি টিচার কত টাকা হাতে পেয়েছে, এটাই হচ্ছে ক্যাশ বেসিস, ঠিক আছে? কিন্তু অ্যাক্রুয়াল বেস কি বলছে, যে স্টুডেন্টকে যদি পড়িয়ে দিয়ে দিই তার মানে ইনকাম, বোঝা যাচ্ছে তো? তার মানে এখানে লিখবো কি লিখবো, লেখ যেটা বললাম, ইনকাম নট ইয়েট রিসিভ 24,000, ইনকাম নট ইয়েট রিসিভ কত টাকা বললাম 24,000, কত হচ্ছে 2,64,000। ক্লিয়ার এত অবধি? আর কিছু বলেছে? একটা আইটেম আছে ভালো করে দেখ, রিসিপ্ট রিলেটেড আইটেম গুলো খোঁজ। প্রথমে ভাই প্রথমে এই রেভিনিউ মানে রিসিপ্ট আইটেম গুলো দেখ, প্রথমে ইনকাম রিসিভ করলাম, তারপর ইনকাম নট ইয়েট রিসিভ করলাম, কিন্তু আরেকটা দেখ রিসিপ্টের আইটেম ছিল ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্টের থেকে আমি অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছি, কত টাকা অ্যাডভান্স নিয়েছি, কত টাকা অ্যাডভান্স নিয়েছি স্টুডেন্টের থেকে 30,000 টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি, স্টুডেন্টের থেকে 30,000 টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। তো বুঝতে হবে তো 30,000 টাকা যে অ্যাডভান্স নিয়েছি ওকে কি আমি স্টুডেন্টকে এখনো পড়িয়েছি? পড়াইনি, কিন্তু অ্যাডভান্স নিয়েছি, তার মানে এটা কি আমার এখনো পর্যন্ত ইনকাম হয়েছে? ধর সাপোজ ধর এটা ধর আগস্ট মাস, এটা আগস্ট মাস চলছে, তো আমি যে সমস্ত স্টুডেন্টের পড়াচ্ছি 31শে আগস্ট হলে ওর কাছে টাকা যেতে পারি, কিন্তু কোনো স্টুডেন্ট আমাকে আগস্ট মাসের 2 তারিখেই টাকা অ্যাডভান্স করে দিচ্ছে, তার মানে কি ওকে তো আমি এখনো পড়াইনি, তাহলে মানে ইনকাম কি করে হলো? তাহলে ব্যাপারটা বুঝতে পারলি তো? কোনো স্টুডেন্ট তো আমাকে 2 তারিখে মাইনা দিয়েছে, 31 তারিখে ইনকাম জেনারেট হবে, এখন ইনকাম হয়নি। তার মানে এখানে কি বলতে গেছে, এখানে বলছে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, আমি কোনো স্টুডেন্টের থেকে অ্যাডভান্স মাইনা পেয়ে গেছি, কিন্তু আমার ইনকাম নয়, তার মানে কি এটা কি ইনকামের মধ্যে আমি ইনক্লুড করতে পারি? করা উচিত কি না? তোরা মনে করার চেষ্টা কর, এই লজিক গুলোই তোরা ফাইনাল অ্যাকাউন্টে করার চেষ্টা করবি। যেমন ধর প্রিপেড কেন মাইনাস করতাম, কি কারণে মাইনাস করতাম, প্রিপেড মানে পরের বছরের টাকা দিয়ে দিয়েছি এই জন্য মাইনাস করতাম। ব্যাপারটা বুঝতে পারছিস তো? কনসেপ্ট চলে, আর কিছু না, ওইগুলো সব পেরিয়ে এইখান থেকে ওইগুলোতে তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল? তাহলে কি করবো, এখানে আমি মাইনাস করছি, কেন মাইনাস করছি বোঝা গেল, কেন মাইনাস করছি বোঝা গেল, কি কারণে মাইনাস করলাম, কি কারণে, কারণটা বুঝতে হবে। তাহলে কি লিখবো, মাইনাস দিয়ে লিখবো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স কত টাকা বলেছে, 24,000 টাকা, তাই তো? না 30,000 টাকা, সরি 30,000 টাকা। তাহলে কি বললাম, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স মানে আমি স্টুডেন্টকে পড়াইনি, ও কিন্তু আমি তার থেকে অ্যাডভান্স নিয়ে বসে আছি, তাহলে সেটা আমার কাছে কি হতে পারে, লাইবিলিটি, তাই তো? ইনকাম তো না, লাইবিলিটি।
তাহলে বোঝা গেল? তাহলে বল কত হচ্ছে না? 2,34,000। এটা হচ্ছে আমার ইনকাম, ঠিক আছে, মানে রেভিনিউ যেটাকে বলি। এবার এর থেকে খরচা বাদ, লেস এক্সপেন্সেস কত। তো বল আগের অঙ্কটা তো কিছুই ছিল না, আগের অঙ্কটা তো কিছুই ছিল না। তা এই অঙ্কটা কিছু একটা আইটেম বেরোলো, পরের অঙ্কটা আরো আইটেম বেরোবে, ঠিক আছে? তো দেখ এক্সপেন্সেস কি কি আছে। এক্সপেন্সেস পে করেছিস কত? 1,60,000। এটা তো নেবই, এটা তো নেবই, কারণ আমাদের অ্যাক্রুয়াল বেসিসের নিয়ম বলছে তুমি কত টাকা পেমেন্ট করেছো এটা ম্যাটার করেই না। ম্যাটার করে কোনটা? ম্যাটার করে এই বছর রিলেটেড। এই বছর রিলেটেড হলে তুমি নাও, ঠিক আছে? এই যে এটা করে যে না, এই যে এই অঙ্কগুলো করার বেনিফিট কি পাবি, এর কদিন পরে আমরা ইনকাম এক্সপেন্ডিচার ধরবো, খুব বেনিফিট পাবি। ইনকাম তো এইগুলো নিয়ে আলোচনা করা হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে বল এক্সপেন্সেস পেড কত? 1,60,000। এক্সপেন্সেস পেড হচ্ছে 1,60,000। নেক্সট আর কি বলেছে? বলছে তোমরা নিজেরাই বল, ভাবার চেষ্টা কর। এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স, তাই তো? এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স। আচ্ছা এটা একটু পরে বলি, তার আগে বলি এক্সপেন্সেস নট ইয়েট পেড। আচ্ছা এক্সপেন্সেস নট ইয়েট পেড মানে কি? এক্সপেন্সেস নট ইয়েট পেড মানেটা কি? না, নট ইয়েট পেড মানে এখনো পেমেন্ট করা হয়নি। নট ইয়েট পেড মানে বাকি আছে। নট ইয়েট পেড মানে বাকি আছে। কি বললাম? এক্সপেন্সেস নট ইয়েট পেড মানে বাকি আছে, মানে কি? আউটস্ট্যান্ডিং, তাই তো? আউটস্ট্যান্ডিং। আচ্ছা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস সেটা কি এই বছরে নাকি পরের বছরে? এই বছরে। ধর যেমন নর্মাল কথা, দ্য স্যালারি, স্যালারি ধর এবছর আমার এমপ্লয়িদের স্যালারি দেবে 1,20,000, কিন্তু আমি দিয়েছি 1,10,000, তখন 10,000 টাকা দিতে হবে, দিইনি তো। এটাকেই বলে স্যালারি পে করা হয়নি, বাকি আছে। এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি কি? এটা এই বছরে নাকি আগামী বছরে? এই বছরে। তার মানে কি করতে হবে এখানে, বুঝতেই পারছিস? তাহলে লেখ এক্সপেন্সেস নট ইয়েট পেড, বা তুই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স লিখতে পারিস, এক্সপেন্সেস নট ইয়েট পেড। কত টাকা বলেছে? কত? 20,000 টাকা। দেখ ভালো করে দেখ, 1,60,000 টাকা আমি পেমেন্ট করে দিয়েছি, আর পেমেন্ট করা বাকি আছে কত? 20,000 টাকা। আচ্ছা তোরা বল না, ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম আমরা আগে, ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম। ফাইনাল অ্যাকাউন্ট করার সময় লেখা থাকতো স্যালারি পেড, স্যালারি পেড লেখা থাকতো এত টাকা, আর স্যালারি পেমেন্ট করা বাকি আছে। কি করতাম? দুটো যোগ করতাম না? আমরা অ্যাকাউন্টেন্সি করার নিয়ম কি? অ্যাকাউন্টেন্সি আমাদের শিখিয়েছিল 12 মাসের করতে হয়, হিসাব সবসময় 12 মাসের করতে হয়, ঠিক আছে? তো তো এখানে পেমেন্ট করেছি 1,60,000, কিন্তু পেমেন্ট করা বাকি আছে। তার মানে কিছুদিন আগে আমি বেসিক অ্যাকাউন্টিং টার্ম শেখালাম, আমি বলেছিলাম খরচ কাকে বলে? আমি বলেছিলাম পেমেন্ট করাকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। বেনিফিট নেওয়াকে খরচ বলে। তাহলে বেনিফিট নেওয়াকে খরচ যদি বলে, এই টাকাটা পেমেন্ট করেছি মানে বেনিফিট নিয়েছি বলে পেমেন্ট করেছি, আর 20,000 টাকা এটারও বেনিফিট নিয়েছি বাট পেমেন্ট করিনি, তার মানে কি খরচ? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, কনসেপ্ট। মুখস্থ করার কোনো জায়গা নেই, এগুলো যদি তুই মুখস্থ করিস তাহলে কিন্তু শিখতে পারবি না। এই জিনিসগুলো যদি মুখস্থ করিস তাহলে তুই শিখতে পারবি না। তাহলে 1,60,000 আর 20 যোগ করে কত হলো? 1,80,000। এবার কি হয়েছে বলছে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। ভালো করে দেখ, না সরি, এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স। তো আমার কোম্পানিতে এমন কিছু এমপ্লয়ি আছে, ও বলেছে ওর কিছু সমস্যা দেখা দিয়েছে, ও বলছে কিছু টাকা অ্যাডভান্স করলে ভালো হয়। কোম্পানির মধ্যে তো এরকম অনেক এমপ্লয়ি থাকে যে কোম্পানি মালিকের কাছে কিছু টাকা অ্যাডভান্স চায়, তো অ্যাডভান্স চেয়েছে। তো মানে অ্যাডভান্স চেয়েছে মানে কবেকার টাকা? নিশ্চয়ই এই বছরের টাকা চাইবে না, ও আগামী বছরের। এই বছরের টাকা তোকে মিটিয়ে দিয়েছে, দেখ না, পুরো তো মিটিয়ে দিয়েছে, এই বছরের টাকা পুরো মিটিয়ে দিয়েছে, কিন্তু ও আগামী বছরের টাকা অ্যাডভান্স চেয়েছে। তাহলে এই যে আগামী বছরের টাকাটা অ্যাডভান্স চেয়েছে, কোম্পানি ওকে টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে কোম্পানি কি তার বেনিফিট এখনো নিয়েছে? বেনিফিট তো পরের বছর নেবে। তার মানে এটা কি করে? এটা কি খরচ কোম্পানি? না, এই এর বেনিফিট পরের বছর নেবে, অর্থাৎ এখন আসে। তাহলে এটা কি করবে? এটা বাদ দেবো, এটাকে বাদ দেবো। তাহলে কি করবে? এর থেকে বাদ দেবো, 1,80,000 থেকে বাদ দেবো। এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স কত টাকা? এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স বল, 40,000 টাকা। তাহলে হলো 1,40,000। বুঝতে পারছিস তো? এই যে আমি এখনো পর্যন্ত 1,80,000 টাকা খরচ করে দিয়েছি, তার মধ্যে এই যে 40,000 টাকা পরের বছরের টাকা দিয়ে দিয়েছি, অ্যাডভান্স টাকা 40,000 টাকা দিয়েছি, সেটা কি এই বছরের টাকা? না, পরের বছরের টাকা। তো পরের বছরের টাকা এখানে কি করছে? বাদ দিলাম। 2,34,000 থেকে 1,40,000 বাদ দিলাম, কত হচ্ছে বল? 94,000। এটা হচ্ছে ইনকাম, এটাকে বলে নেট ইনকাম।
আচ্ছা আমাকে বলবি কিছু জিজ্ঞাসা করার আছে এখানে ওখানে কারোর কোনো কোশ্চেন আছে? দেখ কোশ্চেন থাকলে করতে পারি, যে এই জায়গাটা বুঝতে পারিস না, কারোর কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে। কিছুই না, দেখ আমি একদম পুরো সিরিয়ালি করেছি, যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম আমার ক্লাস করে আসছে তার কাছে কোনো ব্যাপারই নেই অঙ্কগুলো করা। অ্যাকচুয়ালি বেসিক অ্যাকাউন্টিং টার্ম রিলেটেড কিন্তু অঙ্কগুলো, বেসিক অ্যাকাউন্টিং টার্ম যে শিখেছিস তার কোনো ব্যাপারই নেই অঙ্কগুলো করা। এটা হয়ে গেলে বলিস পরের অঙ্কটা করাবো। এরপরে যে অঙ্কটা করবো 4 নম্বর অঙ্কটা বলে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন দ্য প্রফিট আর্নড অর লস ইনকার্ড, মানে প্রফিট বা লস বের করতে বলেছে, একটা ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং আর একটা অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং। তো সমস্ত ইনফরমেশন আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বলেছে একবার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং করো আর একবার অ্যাক্রুয়াল বেসিস করো। তো দুটো বেসিসই করে দেবো। প্রথমে আমরা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংটা করার চেষ্টা করছি। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ প্রফিট বা লস বের করার নিয়ম হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তো আমি এখানটায় রুপিসের দুটো কলাম করে দিচ্ছি, আমি সুবিধা হবে কারণ অঙ্কটা বেশ বড় অঙ্ক আছে। তো প্রথমে লিখছি এখানে রেভিনিউ, প্রথমে লেখার চেষ্টা করছি রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ। এবার দেখ রেভিনিউতে কি করব, প্রথমে করব, কারণ আমি বারবার বলেছি একই কথা বলছি, আবার বলছি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মানে কি, কত টাকা ক্যাশ রিসিভ করেছি আর কত টাকা ক্যাশ পে করেছি, এছাড়া আর একটা জিনিসও আসবে না ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে দেখবো ক্যাশ রিসিভ করেছি মানে ক্যাশ সেল করেছি, ক্যাশ সেল করলে তো ক্যাশ রিসিভই করব, ক্যাশ সেল করলে তো ক্যাশই রিসিভ করব, তাই না? তো ক্যাশ সেল লিখবো, প্রথমে লিখবো ক্যাশ সেলস। কত টাকা দিয়েছে ক্যাশ সেলস? ক্যাশ সেল দিয়েছে 5 লাখ টাকা, ঠিক আছে, ক্যাশ সেল দিয়েছে 5 লাখ টাকা। তো এখানে লিখলাম 5 লাখ টাকা, এখানে লিখলাম 5 লাখ টাকা। আর কি কিছু রিসিভ দিয়েছে? নিচের দিকে আসতে হবে এবার, কারণ না রিসিভ, ইনকাম রিসিভ দিয়েছে, ভালো করে পড়তে হবে। ইনকাম রিসিভ, কত টাকা ইনকাম রিসিভ করেছি আমি? 5000 টাকা ইনকাম রিসিভ করেছি, তার মানে এটাও আসবে ক্যাশ বেসিসে। তাহলে লিখো ইনকাম রিসিভ 5000 টাকা, ইনকাম রিসিভ 5000 টাকা, ঠিক আছে। ইনকাম রিসিভ কত আছে? 5000 টাকা লিখে দিলাম। তারপর আর কি আছে? এটা হয়তো তোর কেউ ঠিক করেছে কেউ ভুল করেছে, সেটা কি? ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স 1000 টাকা, আমি 1000 টাকা অ্যাডভান্স ইনকাম পেয়েছি, তার মানে এখানেও তো টাকাই আসছে। আবার বলছি কেউ আমাকে 1000 টাকা অ্যাডভান্স করে দিয়েছে, তার মানে আমার পকেটে তো 1000 টাকাই ঢুকে গেছে, তাই না? তার মানে আমার 1000 টাকা তো এসছে, এটা মাথায় রাখতে হবে। কি লিখবো? ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। আমি আগের দিন বলছিলাম ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এইসব কোনো মতলব নেই, ও বারবার বলে দিয়েছে ভাই আমার ঘরে টাকা আসলেই তুমি নিয়ে নাও ক্যাশ বেসিস, সে কোন বছর আমার জানার দরকার, টাকা আসলেই নিয়ে নাও, ও কিছু ভাববে না, টাকা যদি আসে নিয়ে নেবে ব্যাস। তো কি লিখবো? ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স কত টাকা? 1000 টাকা। তবে একটা কথা, আগের অঙ্কে একটা করিনি মানে কি ঠিকই করেছি আমি, ওটা আমি বলিনি, সেটা বলে দিচ্ছি। এই যে এখানে যে ইনকাম রিসিভ বলেছেন, ইনকাম রিসিভের ব্র্যাকেটে একটা কথা বলেছে। কি বলেছে? বলছে আমি যে ইনকাম করি 5000 টাকা, এর মধ্যে অ্যাডভান্স ইনকামটা নেই। যদি বলতো এর মধ্যে অ্যাডভান্স ইনকামটা আছে, তাহলে আমি এই 1000 টাকা নিতাম না, যেটা আগের অঙ্কে ছিল। ভালো করে যদি কোশ্চেনটা দেখিস, লেখা ছিল ওখানে ব্র্যাকেটে লেখা ছিল ইনক্লুডিং, কিন্তু এখানে আছে এক্সক্লুডিং। দুটোর মানে বুঝতে হবে কি বলতে চেয়েছে। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে 5 লাখ 5 আর 1 যোগ করে হচ্ছে 5,06,000। এখানে লিখলাম 5,06,000 হচ্ছে আমার রেভিনিউ মানে ইনকাম। তার থেকে মাইনাস করব, লেস করব এক্সপেন্সেস। কি এক্সপেন্সেস হতে পারে? এক্সপেন্সেস মানে আমার কোম্পানির ক্যাশ বাক্স থেকে কি টাকা বেরোচ্ছে। ক্যাশে যখন গুডস কিনছি তাহলে টাকা বেরোচ্ছে, সবার প্রথম ক্যাশ পারচেজ লিখে দে। কত টাকা দিয়েছে ক্যাশ পারচেজ?
2,75,000 লিখে দিলাম, 2,75,000 টাকা ক্যাশ পারচেজ। আর কি দিয়েছে দেখ, দেখ কোশ্চেনে বলেছে, আমি এটা চোখে পড়ছে আমার, সেটা কি স্যালারি এন্ড ওয়েজেস পেড। তো স্যালারি ওয়েজেস পে করলে কোম্পানির ক্যাশ বক্স থেকে টাকা বেরোবে না, ব্যাস এটাও আসবে। স্যালারি এন্ড ওয়েজেস পেড কত টাকা দিয়েছে, স্যালারি এন্ড ওয়েজেস পেড 44,000 টাকা। আর কি দিয়েছে একটু নিচের দিকে আর, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস পেড। কি দিয়েছে দেখ, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস পেড, লে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস পেড কত টাকা দিয়েছে, 11,000 টাকা। আর কি দিয়েছে দেখ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস পেড। ভালো করে একটু ঠান্ডা মাথায় এখানে বুঝতে হবে, ইন্স্যুরেন্স খরচ করেছে কত, 10,000 টাকা দিয়েছে পেড, কিন্তু ব্র্যাকেটে বলেছে ইনক্লুডিং প্রিপেড, তার মানে এই প্রিপেড আলাদা করে নেব না। আমার কথাটা একটু মন দিয়ে শুনিস, কারণ আগে অঙ্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, এই জন্য আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। এখানে যে ইন্স্যুরেন্স এক্সপেন্সে 10,000 টাকা দিয়েছে পেড, এর মধ্যে প্রিপেড ইনক্লুড করা আছে। যদি বলতো প্রিপেড এক্সক্লুড, তাহলে প্রিপেড আলাদা করে নিতে হতো আগের অঙ্কটার মধ্যে, বুঝতে পারলি? যে এখানে করলাম না, এখানে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স করলাম না আলাদা করে, যদি এই ইনকাম রিসিভড এর মধ্যে যদি অ্যাডভান্স থাকতো, তাহলে এই 1,000 টাকা নেওয়ার কোনো মানেই ছিল না। আমার কথাটা বোঝা গেল? এটাই হচ্ছে অঙ্কের মধ্যে একটাই লাইন ছিল, আর কিছু ছিল না অঙ্কের মধ্যে। ইনক্লুডিং আর এক্সক্লুডিং ভালো করে পড়তে হবে, যে এখানে যে ইনকাম রিসিভ দিয়েছে, এই ইনকাম রিসিভড এর মধ্যে কি অ্যাডভান্স ইনকাম আছে, হ্যাঁ কি না? তুই বললি না ওর মধ্যে নেই, তাই আলাদা করে দেখালাম। কিন্তু যেটা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস দিয়েছে, বলছে ওর মধ্যে কি প্রিপেড আছে, যে হ্যাঁ প্রিপেড আছে, আলাদা করে দেখাবো না। জিনিসটা বুঝতে পারছিস? এটা কমন জিনিস। এটা এই জিনিসগুলো অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে? তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স পেড কত দিয়েছে, 10,000 টাকা। তাহলে কত হচ্ছে, 2,75,000 যোগ করেছিস তো, 2,75,000, 44, 11 আর 10,000, 44 আর 11 করে হচ্ছে 55, 55 আর 10 হচ্ছে 65, কত 340 হচ্ছে। আচ্ছা 340 বাদ দিয়ে কত হয়েছে, 1,66,000, 1,66,000 এটা বেরিয়ে গেল প্রফিট। তো আমি একটা কথাই বলবো, জাস্ট এটা বুঝতে পেরেছিস কিনা, সেটা কোনটা, পুরো আমি সব কথা বলবো না, কোনটা বুঝেছিস কোনটা বুঝিসনি। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স এখানে নিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানে প্রিপেড ইলেকট্রিসিটি এক্সপেন্সেস নেইনি, এইটাই আমার প্রশ্ন, আর কিছু নেই। এই দুটো বুঝতে পেরেছিস, ব্যাস এই দুটো বুঝতে পারলে অঙ্ক আর কিছু নেই। এখানে ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স নিয়েছে, কিন্তু এখানে প্রিপেড ইলেকট্রিসিটি নেইনি। কেন নেইনি প্রিপেড ইলেকট্রিসিটি? বলেছে এই যে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস পে করেছি 10,000 টাকা, এর মধ্যেই প্রিপেড আছে। আমি যদি নিতে চাই, তাহলে এখানে তুমি 9,000 টাকা নাও, আর প্রিপেড 1,000 টাকা নাও, 10,000 টাকা। আমার কথাটা বোঝা যাচ্ছে তো? এটাই বলতে যে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা ভুল করলে চলবে না, এই জায়গাটা অনেকে ভুল করবে, এই জায়গাটা অনেকেই ভুল করতে পারে। অনেকের মনে কোশ্চেন হবে, অনেকের মনে কোশ্চেন হবে, এখানে রিসিভড ইন অ্যাডভান্স তো নিলাম, তাহলে এখানে প্রিপেড কেন নিলাম না? কারণটা বললাম, কেন নিলাম না, কেন নিলাম, কেন নিলাম না, কারণটা বুঝতে হবে। কারণটা কি বললাম, বোঝা গেল তো? তাহলে এটা যদি বোঝা হয়ে যায় টুকে নে, তারপর আমি এটা অ্যাক্রুয়াল বেসিসটা করাবো। আচ্ছা, এবার আমরা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো নতুন করে বোঝানোর কিছু নেই। অ্যাক্রুয়াল বেসিস, ও বলছে কত টাকা পেলাম, কত টাকা দিলাম, অর্থাৎ কত টাকা ক্যাশ রিসিভ করলাম, কত টাকা ক্যাশ পে করলাম, জানার দরকার নেই। এই বছর রিলেটেড হলে নিয়ে নাও, এই বছর রিলেটেড না হলে নিও, ব্যাস পাতি কথা, এটাই নিয়ম। অ্যাক্রুয়াল বেসিস এটাই বলছে, এই বছর হলে নাও, এই বছর না হলে নিও। তো দেখ প্রথমে লিখেছি রেভিনিউ, রেভিনিউ। তো প্রথমে দেখ ক্যাশ সেলস, ক্যাশ সেলস মানে এই বছরে নিয়ে নেব 5 লাখ টাকা নিয়ে নেব। ক্রেডিট সেল, ক্যাশ সেল করেছি, টাকা পেয়ে গেছি, তো আবার বললাম টাকা দিয়ে কোনো সম্পর্কই নেই, আমাকে দেখতে হবে এই বছরের কিনা। ক্যাশ সেল এই বছরে নিয়েছি। ক্রেডিট সেল এই বছরে, কিন্তু টাকাটা পাইনি, টাকাটা পরে দেবো। আবার বলছি টাকার কোনো প্রশ্ন নেই, এখানে টাকা কোনো সম্পর্ক নেই, এখানে টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মেন রিলেশন হচ্ছে এই বছর রিলেটেড কিনা, এই বছরের রিলেটেড। ক্রেডিট সেল 2 লাখ টাকা, লে ক্রেডিট সেলস 2 লাখ টাকা। নেক্সট কি বলেছে, আরো পড়বো এক একটা করে। সেটা বলেছে ইনকাম রিসিভড, দেখা যাক ভালো করে পড়তে হবে আমাকে। ইনকাম রিসিভড, ইনকাম কত টাকা হয়েছে, ইনকাম 5,000 টাকা হয়েছে এই বছরের, ঠিক আছে? তো এখানে লিখছি ইনকাম
এইভাবে লিখি কথাটা, ইনকাম আর্নড লিখি, আর্ন মানে ইনকামের প্রশ্নটা কি, সাপোজ ধর আমি নর্মাল কথা বলছি, আমি আমার কথা বলছি, এই বছর আমি স্টুডেন্ট পড়িয়ে কত টাকা ইনকাম করেছি, এবছর স্টুডেন্ট পড়িয়ে আমি কত টাকা ইনকাম করেছি, তাহলে কি করে বের করতে পারি, আমি এবছর স্টুডেন্ট পড়িয়ে কত টাকা ইনকাম করেছি, এবছর আমি স্টুডেন্ট পড়িয়ে কত টাকা ইনকাম করেছি, এটা বের করবো এইভাবে, আমি স্টুডেন্ট পড়িয়ে কত টাকা হাতে পেয়েছি আর কত টাকা বাকি আছে, দুটো যোগ করলে বলতে পারি না। সাপোজ ধর এবছর ধর স্টুডেন্ট পড়িয়ে ধর আমি 30,000 টাকা হাতে পেয়েছি, কত টাকা পেয়েছি হাতে, 30,000 টাকা হাতে পেয়েছি, আর 20,000 টাকা পাওনা আছে, বাকি আছে, তাহলে কি আমি বলতে পারি এবছর আমি 50,000 টাকা পড়িয়েছি, বোঝা গেল না। ইনকাম আর্নড মানে কি, অর্থাৎ কত টাকা ইনকাম করেছি এবছর, এবছর কত টাকা স্টুডেন্ট পড়িয়ে কত টাকা ইনকাম করেছি, এটা হচ্ছে ইনকাম আর্নড। তাহলে কি করে বের করবো ইনকাম আর্নড, স্যার ইনকাম কত টাকা রিসিভ, সেটা বলেই দিয়েছে কোশ্চেনে, কত টাকা হাতে এসছে সেটা তো বলে দিয়েছে, আর কত টাকা বাকি আছে অর্থাৎ কত টাকা পাইনি পরে পাবো, তা দুটো যোগ করলে আর্নড বেরোবে না। মনে করার চেষ্টা কর, ফাইনাল অ্যাকাউন্ট যখন করতি কি করে করতি, দেখতি তোরা পিএল অ্যাকাউন্টের ক্রেডিট থেকে দেখতি অনেক সময় থাকতো ইন্টারেস্ট রিসিভ, ট্রায়াল ব্যালেন্সে দিয়ে তো ইন্টারেস্ট রিসিভ দিত না, ট্রায়াল ব্যালেন্সে লেখা থাকতো ইন্টারেস্ট, এত টাকা ইন্টারেস্ট, এবার অ্যাডজাস্টমেন্টে বলতো ইন্টারেস্ট এত টাকা বাকি আছে, দুটো যোগ করে দিতাম না, অ্যাক্রুড ইন্টারেস্ট। কথাগুলো মনে পড়ছে, সব একদম পুরো পুরোনো জিনিস, নতুন কিছুই করছি না। তার মানে এখানে ইনকাম আন্ডার মধ্যে কি কি বলবো, ইনকাম রিসিভ, লেখ ইনকাম রিসিভ, ইনকাম রিসিভ কত টাকা, ইনকাম রিসিভ কত বলেছে বল, ইনকাম রিসিভ, ইনকাম রিসিভ কত বলেছে বল, 5,000 টাকা, এখানে লিখছি 5,000 টাকা ইনকাম রিসিভ বলেছে, 5,000 টাকা, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন পড়ে কি এই লাইনটা পেয়েছিস, ইনকাম তো 5,000 টাকা রিসিভ করেছি, কিন্তু কোনো ইনকাম কি বাকি আছে, কত টাকা বাকি আছে, 3,000 টাকা বাকি আছে, তাই তো। আচ্ছা ফাইনাল এখন যখন করতি এটা অ্যাডজাস্টমেন্টে দিত, যত টাকা বাকি থাকছে এটা বলতো ইনকাম এত টাকা বাকি আছে, আচ্ছা ইনকাম 3,000 টাকা বাকি আছে, তাহলে এই টাকাটা আমি পাবো না দেবো, পাবো, তাহলে কোনো টাকা যদি আমাদের পাওনা হয় তাকে কি বলে, অ্যাসেট না লাইবিলিটি, অ্যাসেট, কোনো টাকা যদি পাওনা থাকে তাকে অ্যাসেট বলে। আচ্ছা এটা এই অ্যাসেটটার নাম কি, অ্যাসেট কি, অ্যাসেট এমনি জিজ্ঞাসা করছি, এখানে যেমন জানার দরকার নেই, আমি জিজ্ঞাসা করছি কি অ্যাসেট বলতে এটাকে, আবার বলছি অ্যাক্রুড অ্যাসেট, অ্যাক্রুড মনে করার চেষ্টা কর, দেখতি তোরা মনে করার চেষ্টা কর, ওখানে লেখা থাকতো না ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভড, ফাইনাল অ্যাকাউন্ট করার সময় অ্যাডজাস্টমেন্ট লেখা থাকতো ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ, অর্থাৎ ইন্টারেস্টটা ডিউ হয়ে গেছে সেই টাকাটা পাসনি, এটাই পরবর্তী সময় তোরা নিশ্চয়ই যোগ করতে না অ্যাক্রুড ইন্টারেস্ট বলে, মনে পড়ছে জিনিসগুলো, মনে পড়ছে ফাইনাল অ্যাকাউন্ট কদিন পরে ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে এই আইটেমগুলো লেখা থাকবে, ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ, অর্থাৎ ইন্টারেস্টটা ডিউ হয়েছে কিন্তু টাকাটা পাসনি, তাহলে এটাই তো অ্যাক্রুড ইন্টারেস্ট হতো, এটা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে বসাতাম। তার মানে এখানে যে 3,000 টাকা ডিউ আছে, বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইলাম, ব্যাপারটা বোঝা যাচ্ছে, আমি একটু মানে হয়তো এই চ্যাপ্টারে এত কিছু বলার দরকার নেই, তবু আমি ডিটেলস বলছি যাতে পরের গুলোর সঙ্গে ম্যাচ করাতে পারিস, ঠিক আছে তো। তার মানে এখানে 3,000 টাকা কি লিখবো, 3,000 টাকা আইডিয়াটা কি ছিল, দেখ বলেছিল ইনকাম আর্নড বাট নট রিসিভড, ঘাবড়াস না, এই লাইন পড়ে ঘাবড়ানোর কিছু নেই, ইনকাম আর্নড বাট নট রিসিভ মানেই হচ্ছে অ্যাক্রুড ইনকাম, মানেই হচ্ছে অ্যাক্রুড ইনকাম। কারোর যদি লাইনটা পড়ে বুঝতে অসুবিধা হয় ব্যাকেটে লিখে রাখ অ্যাক্রুড ইনকাম, ব্যাকেটে লিখে রাখ অ্যাক্রুড ইনকাম, ইনকাম আর্ন বাট নট রিসিভ। তো বল না, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম আউটস্ট্যান্ডিং স্যালারি শুনেছিলাম তো, তা আউটস্ট্যান্ডিং স্যালারি মানে কি ছিল, আউটস্ট্যান্ডিং স্যালারি মানে যেই স্যালারি এখনো পেমেন্ট করতে পারিনি, তাহলে আমরা এরকম বলতাম ডিউ বাট নট পেড, বলতাম না ডিউ বাকি আছে কিন্তু এখনো পেমেন্ট করি, ডিউ বাট নট পেড, তাহলে এখানে তো উল্টে যাবে, আর্নড বাট নট রিসিভড। জিনিসগুলো বোঝার চেষ্টা কর, কোনো আমি একটা লাইনও মুখস্থ করতে বলছি না, বাট জিনিসগুলোকে প্রতিটা লাইন বাই লাইন পয়েন্ট বাই পয়েন্ট বুঝতে বলছি, কি ব্যাপারটা বোঝা যাচ্ছে তো। 5 এর সঙ্গে 3 যোগ করে 8,000 হলো, আর এটাকে বলে ইনকাম আর্ন বাট নট রিসিভডটাকে বলে কি বললাম, অ্যাক্রুড ইনকাম। তাহলে বল অ্যাক্রুড মানে কি, অ্যাক্রুড মানে বাকি, অ্যাক্রুড মানে বাকি, আর আউটস্ট্যান্ডিং মানে কি বাকি, তাহলে অ্যাক্রুড মানেও বাকি, আউটস্ট্যান্ডিং মানেও বাকি, ঘাবড়ানোর কিছু নেই, অ্যাক্রুড মানেও বাকি, আউটস্ট্যান্ডিং মানেও বাকি, কিন্তু বুঝতে হবে কিসের বাকি, ইনকামের বাকি না খরচের বাকি, এটাই হচ্ছে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তো এই জিনিসগুলো মাথায় রাখবি, আমি যে কথাগুলো বলছি হয়তো আমি বলছি এই অঙ্ক করতে 5 মিনিট লাগে, কিন্তু আমি 30 মিনিট ধরে আলোচনা করছি জিনিসগুলো, কারণ এরপরে আমাদের 2 থেকে 3টে চ্যাপ্টার আলোচনা করবো, যেটা হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার,
এইটা নিয়েই আলোচনা করা হবে বারবার, তোরা তো পড়েছিস আউটস্ট্যান্ডিং প্রিপেড, আউটস্ট্যান্ডিং এইসব নিয়ে আলোচনা করা হবে। ফাইনাল অ্যাকাউন্ট এইগুলো নিয়ে আলোচনা করা হবে। আজ এই জিনিসগুলো যত ভালো করে জানবি, যত ভালো করে শুনবি, পরে তত সুবিধা হবে, পরে তত সুবিধা হবে, ঠিক আছে? তো বলে দিলাম, আর সেরকম কিছু নেই এখানে। টোটাল করে দে, টোটাল করে হচ্ছে 7,08,000 টাকা ইনকাম হয়ে গেল, আর কিছু নেই। এবার চলে আসবো খরচে, আসবো এক্সপেন্সেস। কি হচ্ছে প্রথমে এক্সপেন্সেস? ক্যাশ পারচেসেস। ক্যাশ পারচেস কত বলেছে? 2,75,000। তারপর লিখবো ক্রেডিট পারচেস কত বলেছে? ক্রেডিট পারচেস কত বলেছে? 1,25,000। এইবার আবার সেই গল্পে চলে আসবো, আবার এলাবোরেটলি ভাবে আলোচনা করব, খুব ডিটেইলস আলোচনা করব, এই টাইপের মতো, একদম এই পয়েন্টের মতন আছে। সেটা কি বলেছে এক একটা করে পড়। স্যালারি এন্ড ওয়েজেস পেড বলছি, হ্যাঁ, স্যালারি এন্ড ওয়েজেস পেড কত টাকা দিয়েছে? 44,000 টাকা। তো যেই টাকাটা আমি পেমেন্ট করেছি মানে বেনিফিট নিয়ে নিয়েছি, আমি পেমেন্ট করেছি মানে বেনিফিট নিয়ে নিয়েছি। তারপরে বলেছে দেখ, তারপরেই বলেছে স্যালারি এন্ড ওয়েজেস আউটস্ট্যান্ডিং বলেছে না? কি রে আউটস্ট্যান্ডিং বলেছে মানে কি? মানে আমি ওয়ার্কার বা এমপ্লয়ি থেকে তো কাজ তো নিয়ে নিয়েছি, কিন্তু এখনো পেমেন্ট করিনি। তার মানে এটা কি খরচ বলে? আমি আগের দিন বলেছিলাম বা আগে অনেকগুলো ক্লাসে বলেছিলাম বেসিক অ্যাকাউন্টিং টামে, খরচ কাকে বলে? বেনিফিট নিলে তাকে বলে খরচ। তো এই স্যালারি এন্ড ওয়েজেস পেমেন্ট করেছি মানে বেনিফিট নিয়েছি, পেমেন্ট করে দিয়েছি, হয়ে গেল। তারপরে বলেছে পেমেন্ট করা, পেমেন্ট বাকি রেখেছি মানে, পেমেন্ট বাকি রেখেছি মানে কি? পেমেন্ট বাকি রেখেছি তার মানে কি? কাজ তো নিয়ে নিয়েছি কিন্তু পেমেন্ট করিনি, অর্থাৎ খরচ তো। তা খরচ হলে তো তোকে নিতেই হবে, কি? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্যালারি এন্ড, এবার তারপরের লাইনে লিখবি, নিচে লিখবি আউটস্ট্যান্ডিং স্যালারি এন্ড ওয়েজেস। কত টাকা দিয়েছে আউটস্ট্যান্ডিং স্যালারি এন্ড ওয়েজেস? 4,000 টাকা। নেক্সট বলেছে ইলেকট্রিসিটি পেড। ভালো করে শোন, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস পেড, একই কথা। আমি বেনিফিট নিয়েছি বলেই তো পেমেন্ট করছি। আরে আমি কেন পেমেন্ট করব? আমি কেন আমি সিএসসি কোম্পানিকে কেন পেমেন্ট করব? কেন পেমেন্ট করব? আমি ওর কাজটা নিয়েছি, ওর লাইট ফ্যান চালিয়েছি, বিল এসছে তাই পেমেন্ট করেছি, অর্থাৎ বেনিফিট নিয়েছি বলেই তো পেমেন্ট করেছি। অর্থাৎ যেটা পেমেন্ট করি সেটা তো আমার খরচ। এবার কিছু টাকা বাকি রেখেছি, বাকি রেখেছি বলেছে নাকি? হ্যাঁ, 1,000 টাকা বাকি রেখেছি। আচ্ছা বাকি কখন থাকবে? আমাকে ইলেকট্রিসিটি কোম্পানি বলবে তোমার 1,000 টাকা বাকি আছে। কেন বলবে বাকি আছে? আরে আমি ইউজ করেছি বলেই তো বাকি আছে, ইউজ না করলে বাকি থাকতো। বুঝতে পারছিস? তাই যে কোনো দোকান থেকে যদি ধারে মাল কিনে আনি তখনই বলে বাকি আছে, অর্থাৎ মালটা তো আমি নিয়ে এসেছি, বেনিফিট নিয়ে নিয়েছি। তো বেনিফিট নিলে তাকে বলে খরচ। তাহলে খরচ এর মধ্যেই আছে, ব্যাপারগুলো বুঝতে হবে। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস কত বলেছে? 11,000 টাকা। আর আউটস্ট্যান্ডিং আছে 1,000 টাকা। নিচে লিখবো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 1,000 টাকা। ঠিক আছে? নেক্সট কি বলেছে? লাস্ট আর কি, এটাই লাস্ট। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস পেড মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড। তার মানে একই কনসেপ্ট, নতুন করে বোঝানোর কিছু নেই। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড এটা তো খরচ হবেই। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড খরচ কত বলেছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হ্যাঁ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বলেছে 10,000 টাকা। ঠিক আছে? আর কি বলেছে দেখ এখানে, বলে স্যার এখানে কোশ্চেনে বলেছে প্রিপেড বলেছে কত টাকা। দেখ প্রিপেড ইন্স্যুরেন্স কত বলেছে? 2,500 না? প্রিপেড ইন্স্যুরেন্স বলেছিল 2,500। তার মানে কি? প্রিপেড কাকে বলে? নতুন করে বোঝানোর কিছু নেই। প্রিপেড মানে কি? নেক্সট ইয়ারের ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছি, পরের বছরের 2,500 টাকা ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছি। তাহলে পরের বছরের টাকা দিয়েছি, এই বছরের টাকা কি দিয়েছি না? এটা কি নেওয়া উচিত? এটা নেওয়া উচিত না, বাদ দেবো। অ্যাকচুয়ালি বাদটা কোথায় দেবো? একবারে এর মধ্যেই করে দেবো, এর মধ্যেই করে দেবো। 10,000 টাকা থেকে 2,500 টাকা বাদ দিয়ে 7,500 এটা করে দেবো। তাহলে করে দেখতে কত হয়েছে, যোগ বিয়োগ করে। এটা
এটা করে কত দাঁড়িয়েছে? 4,67,500 4,67,500 মাইনাস করে হচ্ছে 2,40,500, এটা হয়ে গেল প্রফিট। আচ্ছা এটা তো বুঝতে পারলি। আচ্ছা এটা আমরা যে ফরম্যাট করলে, কি ফরম্যাটে করলাম? স্টেটমেন্ট ফরম্যাট বলতে পারি? এটা কোন ফরম্যাটে করলাম? স্টেটমেন্টে করলাম। এটা না স্টেটমেন্ট, এটা প্লাস মাইনাস মানে স্টেটমেন্ট। এটা কোনোদিন বলবে না এক্সামে, তোকে কোশ্চেনে এক্সামে প্রফিটই বের করতে বলে, আর কিছু বলবে না, স্টেটমেন্টেই করতে হবে তোকে। কিন্তু এটা জানিস, এটা এইভাবে করলাম পর তোদের একটু কেমন লাগলো যদি এটা অ্যাকাউন্ট খুলে করতি? ভাব, অ্যাকাউন্ট মানে কি? পিএল অ্যাকাউন্ট। তাহলে বল কত তাড়াতাড়ি হতো? এটা যদি পিএল অ্যাকাউন্ট খুলতি, ট্রেডিং পিএল খুলতি, এমনি নিজে জানিস কোনটা কোথায় বসে। আমি এমনি করালাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। এক্সপেন্স হলে তোরা নিজেরাই বলতি অতি স্যার ক্যাশ সেল ক্রেডিট সেল তো আপনার ক্রেডিট দিকেই বসিয়ে যেত, ট্রেডিং এর ক্রেডিটে চলে যেত, হ্যাঁ কি না? ক্যাশ পারচেজ ক্রেডিট পারচেজ ট্রেডিং এর ডেবিটে চলে যেত, বুঝতে পারছিস তো? ব্যালেন্স হয়ে যেত, গ্রস প্রফিট ওদিক চলে যেত, তারপর পিএল এর ডেবিটে যে আইটেমগুলো যেগুলো অটোমেটিক অ্যান্সার বেরিয়ে যেত। কথাটা বুঝতে পারছিস তো? কিন্তু আমি একটু ডিফারেন্ট টাইপের মেথডে করালাম, ডিফারেন্ট টাইপের করালাম। বাট তোরা তো ট্রেডিং পিএল সবাই জানিস কোথায় কি বসে বলে দিতে পারতি, কিন্তু আমি এইভাবে বোঝানোর চেষ্টা করলাম, ব্যাপারটা মাথায় ঢুকলো কিনা ভাব। আমরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করতাম, আমরা ভাবতাম প্রিপেড থাকলেই মাইনাস করতে হবে আর আউটস্ট্যান্ডিং থাকলেই প্লাস করতে হবে, কিন্তু কারণটা বুঝতে হবে কেন মাইনাস আর কেন প্লাস। এর কারণটা জানাটা খুব জরুরি, লজিক জানা খুব জরুরি, কেন প্লাস হয় কেন মাইনাস হয়। আমরা অ্যাকাউন্টেন্সি 12 মাসের করি। আমরা ধর আমার বাড়ি ভাড়াটা কি হয়? 12 মাসের জায়গায় আমি বাড়ির মালিককে 13 মাস দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা অ্যাকাউন্টেন্সি কি 13 মাসের করি না 12 মাসের করি? 12 মাসের। এই জন্য মাইনাস করতাম, 1 মাস মাইনাস করতাম, ঠিক আছে তো? এবার ধর আমার কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে, ওয়েজেস দিই ওদের ক মাসের মাইনা দেবো? ওদের নিশ্চয়ই 12 মাসের মাইনাই দিতে হবে, বছর 12 মাসের দিতে হবে। কিন্তু কখনো যদি ভুল করে কোম্পানি 11 মাসের দিয়ে দেয়, তো 11 মাসের কি অ্যাকাউন্টস হবে? না, 12 মাসের। 1 মাস বাকি রাখতো, তাই ওটা যোগ করতাম। এই যোগ আর বিয়োগের এই হচ্ছে ফান্ডা, আর কিছু না, যোগ আর বিয়োগ, ঠিক আছে তো? তারপর এরপরে যত অঙ্ক করবো তত অঙ্ক করতে করতে বুঝতে, ফাইনাল অ্যাকাউন্টে আমি আরো ডিটেইলস আলোচনা করছি, এই ব্যাপারটা বুঝতে পারলি অঙ্কটা? ঠিক আছে।